আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আজকে আমাদের সবক হবে রপ্তানি বাণিজ্য এখান থেকে আরকি। শুধু ইসলামী ব্যাংকিং কিতাব থেকে রপ্তানি বাণিজ্য কাকে বলে বা এই বিষয়ে আসলে ইসলামের দিক নির্দেশনা কি, লেনদেন কিভাবে করতে হয় এ সম্পর্কে আলোচনা। ট্র্যাডিশনাল ব্যাংকগুলোর ন্যায় ইসলামী ব্যাংকসমূহ রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে রপ্তানি বাণিজ্যে ইসলামী ব্যাংকের কার্যক্রম সুদভিত্তিক নয়, বরং ইসলামী শরিয়া নীতিমালার ভিত্তিতে সুদবিহীন পরিচালিত। ব্যাংক তার মুওয়াক্কিল রপ্তানিকারকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে এলসি, অ্যাডভার্টাইজিং, এন্ডমেন্ট ইত্যাদি যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। এছাড়া ফরেন বিল পারচেজ, বিল কালেকশন, রপ্তানি বাণিজ্যে বিনিয়োগ ইত্যাদি ইসলামী ব্যাংক শরিয়া নীতিমালার ভিত্তিতে পরিচালনা করে থাকে। রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্যাংকের শরিয়া কাউন্সিল আরও ব্যাপকভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। যাই হোক, তো এই রপ্তানি বাণিজ্যে এখানে আর কি ইসলামী ব্যাংকের নীতিমালা বা ইসলামী ব্যাংক কীভাবে কী করে এইটা বলতেছে। তারপরে রপ্তানির পূর্বে কিছু বিনিয়োগ নীতিমালা আছে, এগুলো এখানে বলবে। দেখেন, দেশীয় রপ্তানিকারকগণ তথা ব্যাংকের গ্রাহক বিদেশস্থ আমদানিকারকের নিকট হতে এলসি অর্থাৎ মালামাল সরবরাহের অর্ডার পাওয়ার পর অনেক সময় রপ্তানিকারক স্বীয় পুঁজির অভাবে রপ্তানি পণ্য উৎপাদন করতে পারে না। এমত অবস্থায় রপ্তানিকারক কাঁচামাল ক্রয়, রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা, পরিবহন খরচ ও অন্যান্য ব্যয়ভার নির্বাহের জন্য ব্যাংকের নিকট বিনিয়োগ সুবিধা লাভের জন্য আবেদন করে থাকে। এক্ষেত্রে ব্যাংকের রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা, অন্যান্য খরচ নির্বাহের জন্য নিম্নলিখিত পদ্ধতিতে রপ্তানিকারককে বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। ব্যাংক চাইলে আর কি আপনার রপ্তানিকারক যে আছে, যদি রপ্তানিকারক ব্যাংকের নিকট কোনো আবেদন করে, তো ব্যাংক চাইলে তাকে পারে এরকম বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আর কি। বুঝতে পারছেন? এখন ব্যাংক অবশ্যই বিভিন্ন সিস্টেম বা পদ্ধতি অবলম্বন করবে। এখন আপনার সেটা বলতেছে আর কি যে সিস্টেমগুলো কি কি। এর মধ্যে একটা দিচ্ছে যে বাই মুশারাকা পদ্ধতি আর কি। তো এখানে রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, পরিবহন ইত্যাদির ব্যয় ভার নির্বাহের জন্য ইসলামী ব্যাংক তার মুওয়াক্কিল রপ্তানিকারকের সাথে মুশারাকা অর্থাৎ লাভ লোকসানের অংশীদারিত্বের ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করতে পারে। অতঃপর রপ্তানিকৃত পণ্য থেকে যদি মুনাফা অর্জিত হয়, তাহলে অর্জিত মুনাফা যদি চুক্তি মোতাবেক ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে পূর্ব নির্ধারিত হারে ভাগ করে নেওয়া হবে। আর লোকসান হলে আর যদি লোকসান হয় বলতেছে এক্ষেত্রে আচ্ছা দেখেন আর লোকসান হলে ব্যাংক এবং রপ্তানিকারক তাদের পুঁজির অনুপাতে লোকসান বহন করবে। এই পদ্ধতিতে ব্যাংক বিনিয়োগকৃত পুঁজির বিপরীত রপ্তানিকারকের নিকট হতে নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারবে না। ব্যাংক তার অর্থের নিরাপত্তা ও বিশ্বস্ততার জন্য রপ্তানিকারকের নিকট হতে যে কোনো আস্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক রাখবে। এছাড়া মাস্টার এলসি ব্যাংক লাইন দায়বদ্ধ থাকবে এবং এই পদ্ধতিতে মুশারাকা প্রি শিপমেন্ট রপ্তানি পূর্ব মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ বলা হয় আর কি। তো অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে আর কি এটা প্রথম পদ্ধতি যে আপনার রপ্তানিকারক যে আছে সে চাইলে আপনার ব্যাংকের সাথে তার মানে যদি তাকে অনুমতি দেয় তাহলে মুশারাকা সিস্টেমে ব্যাংকের সাথে লেনদেন করতে পারে আর কি। লাভ লোকসান যা হবে অর্ধেক অর্ধেক করে ভাগ করা হবে আর কি।
আচ্ছা, তারপরে দেখেন দ্বিতীয় সিস্টেম হচ্ছে বায়াই মুদারাবা পদ্ধতি। প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা, পরিবহন যদি সম্পূর্ণ ব্যয়ভার নির্বাহে রপ্তানিকারক যদি সম্পূর্ণরূপে অসমর্থ হয়, তাহলে ব্যাংক মুদারাবা নীতিমালার ভিত্তিতে পুঁজি যোগান দিতে পারে। অতঃপর রপ্তানিকৃত পণ্য থেকে মুনাফা অর্জিত হলে চুক্তি মোতাবেক অর্জিত মুনাফা পূর্বনির্ধারিত হারে ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে ভাগ করে নেওয়া হবে। আর লোকসান হলে পুঁজির মালিক হিসেবে ব্যাংকের একাই সম্পূর্ণ লোকসান বহন করতে হবে। এ পদ্ধতিতে ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারবে না। ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে প্রয়োজন মতো জামানত গ্রহণ করবে। এছাড়া মাস্টার এলসি ব্যাংকের নিকট হতে দায়বদ্ধ থাকবে। এ পদ্ধতিতে ব্যাংক অত্যাধিক ঝুঁকি বহন করতে হয়। অনেক ক্ষেত্রে মোয়াক্কেল অসুস্থতার জন্য ব্যাংকের মূলধনের লাপাত্তা হয়ে যেতে পারে। এ পদ্ধতিকে বলা হয় মুদারাবা প্রি-শিপমেন্ট, অর্থাৎ রপ্তানি পূর্ব মুদারাবা বিনিয়োগ পদ্ধতি। এই ছিল দ্বিতীয় পদ্ধতি, যে মুদারাবা সিস্টেমে চাইলে কি করতে পারে, ব্যাংক পার্টনারের সাথে ব্যবসা করতে পারে আর কি, রপ্তানি কাজ কর্ম চালিয়ে যেতে পারে। তো তৃতীয় পদ্ধতিটা হচ্ছে আপনার বাই সালাম পদ্ধতি। রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী রপ্তানিকারকের নিকট হতে নির্ধারিত মূল্য ক্রয় করার শর্তে ব্যাংক বাই সালাম পদ্ধতিতে রপ্তানিকারককে অগ্রিম মূল্য পরিশোধ করে দিবে। ব্যাংক চুক্তির শর্তানুযায়ী নির্ধারিত রপ্তানিযোগ্য পণ্যের সম্পূর্ণ মূল্য গ্রাহককে একসাথে অথবা কিস্তিতে অগ্রিম পরিশোধ করতে পারে, অথবা আংশিক মূল্য পরিশোধ করতে পারে। রপ্তানিকারক ব্যাংকের এই অর্থ দিয়ে কাঁচামাল ক্রয় ও পণ্য সামগ্রী উৎপাদন করার পর একটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের মালিকানা লিখিতভাবে পণ্য হস্তান্তর করে ক্রয় বিক্রয় চুক্তি কার্যকর করবে। এতে পণ্যের উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে। অতঃপর চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক নিজে বিদেশে নির্ধারিত আমদানিকারকের নিকট পায়ে মুয়াজ্জাল পদ্ধতিতে পণ্য রপ্তানি করবে। কিন্তু ব্যাংক যেহেতু নিজে তা রপ্তানি করতে পারে না, কারণ এক্সপোর্ট এলসি হচ্ছে ব্যাংকের গ্রাহকের নাম। তাই ব্যাংক ও মুওয়াক্কিলের মধ্যে পূর্ব চুক্তি মোতাবেক মুওয়াক্কিল রপ্তানিকারক রপ্তানি কাজে ব্যাংকের সহযোগিতা করবে। আচ্ছা। অন্যদিকে ব্যাংকও রপ্তানিকারকের উকিল হিসাবে রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহ করবে। শিপিং ডকুমেন্টসে রপ্তানিকারক ও ব্যাংকের নাম, ঠিকানা সবকিছু উল্লেখ থাকবে এবং পরবর্তীতে ব্যাংকের নামেই পেমেন্ট আসবে, অর্থাৎ আহ, বিদেশস্থ আমদানিকারক পণ্যের মূল্য ব্যাংকেই পরিশোধ করবে। ব্যাংক রপ্তানি পণ্যের ক্রয় ও রপ্তানি মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করবে। আচ্ছা, তারপর দেখেন বায়আ সালাম পদ্ধতিতে অর্থ বিনিয়োগ করে ব্যাংক গ্রাহকের নিকট হতে পণ্য ক্রয় করার পর উক্ত মালামালের শিপিং ডকুমেন্টস ব্যাংক পুনরায় ক্রয় করতে পারে না, কারণ এতে একই মালামাল দুইবার ক্রয় বিক্রয় হয়ে যায়, যা সম্মত নয়। রপ্তানিকারক যখন ব্যাংকের উকিল হিসেবে মালামাল রপ্তানি করে ব্যাংকের নিকট ডকুমেন্টস দাখিল করবে, তখন এই ডকুমেন্টস এর মালিক পূর্ব চুক্তি মোতাবেক ব্যাংক হবে। যেহেতু পণ্যের মূল্য তো আগেই বাই সালাম পদ্ধতিতে পরিশোধ করা হয়ে গেছে, তবে পণ্যের সম্পূর্ণ মূল্য যদি আগে পরিশোধ না হয়ে থাকে, বরং আংশিক পরিশোধ হয়ে থাকে, তাহলে চুক্তির শর্ত অনুযায়ী ডকুমেন্টস দাখিল করার পর অবশিষ্ট সম্পূর্ণ বা আংশিক মূল্য ব্যাংক গ্রাহককে পরিশোধ করে দিবে এবং আরও অবশিষ্ট অর্থ যদি থাকে বিদেশি আমদানি কারক পেমেন্ট পাওয়ার পর পরিশোধ করে দিবে। এভাবে ব্যাংক বাই সালাম পদ্ধতিতে রপ্তানিকারককে বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। এই পদ্ধতিকে বলা হয় বাই সালাম ফ্রি শিপমেন্ট, অর্থাৎ রপ্তানি পূর্ব বাই সালাম পদ্ধতি বিনিয়োগ। রপ্তানির ক্ষেত্রে বাই সালাম পদ্ধতি বিনিয়োগ করাই তুলনায় শ্রেয় হবে আর কি। আচ্ছা, এখানে অনেকগুলো পদ্ধতি বললো, হ্যাঁ ঠিক আছে। তো এখানে বলতেছে যে আপনার সবচেয়ে উত্তম হচ্ছে আপনার, এটাও ভালো, এর আগে যে মুশারাকা সিস্টেম এটাও ভালো, তবে মুদারাবা যে সিস্টেমটা ওইটা আর কি একটু ঝুঁকি বিপজ্জনক, কারণ এতে দেখা গেছে লস হলে অনেক সময় লস পুরাটাই ব্যাংকে বহন করতে হয়। এই জন্য এমন সিস্টেমে আর কি গ্রাহকের সাথে লেনদেন করা রপ্তানির ক্ষেত্রে, যাতে করে ব্যাংকেরও লস না হয়, পাশাপাশি হচ্ছে আপনার যে আপনার ইয়াতে আছে দেখা গেছে গ্রাহক বা আপনার যে মূল ব্যাংক আছে
সকলের জন্য লস না হয় ওইদিকে খেয়াল রাখা আর কি। ঠিক আছে, এখন দেখা গেছে যদি মুদারাবা সিস্টেমে হয় এক্ষেত্রে গ্রাহক যদি সামর্থ্য না থাকে ভিন্ন হিসাব, সামর্থ্য থাকলে তো কিছু করার নাই, না থাকলে তো যাই হোক। এরপরে দেখেন, এরপরে উপরে 3টা পদ্ধতি বলছে আর কি, যে সিস্টেমে আর কি গ্রাহক ব্যাংকের সাথে রপ্তানি চুক্তিতে আবদ্ধ হইতে পারে। তো এর মধ্যে থেকে 4 নাম্বার একটা সূরত বলতেছে। তো 4 নাম্বার সূরতটা কি বলতেছে, যে বায়ে মুয়াজ্জাল পদ্ধতি। ব্যাংক তার মুয়াক্কিল রপ্তানিকারকের অনুরোধে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য তার নির্দেশিত কাঁচামাল ক্রয় করে ভবিষ্যতের মূল্য পরিশোধ করার শর্তে রপ্তানিকারককে সরবরাহ দিতে পারে। ব্যাংক কম মূল্যে ক্রয় করবে এবং বেশ কিছু মূল্যে বিক্রি করবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করবে। ব্যাংক প্রয়োজনে রপ্তানিকারকের নিকট হতে জামানত গ্রহণ করতে পারে। এছাড়াও এক্সপোর্ট এলসি, মাস্টার এলসি ব্যাংকের নিকট দায়বদ্ধ রাখতে পারে আর কি। অতঃপর রপ্তানিকারক রপ্তানি পণ্য ব্যাংক উৎপাদন করে তা রপ্তানি করবে। রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির পর রপ্তানিকারক যদি চুক্তি মোতাবেক ব্যাংকের পাওনা অর্থাৎ কাঁচামালের ক্রয় মূল্য পরিশোধ করে দিবে। এ পদ্ধতিকে বলা হবে বায়ে মুয়াজ্জাল প্রি শিপমেন্ট, অর্থাৎ রপ্তানি পূর্ব বায়ে মুয়াজ্জাল পদ্ধতি বিনিয়োগ। এরপরে করজ, হ্যাঁ, অর্থাৎ ব্যাংক চাইলে তার যে গ্রাহক বা যে আবেদন করছে তাকে করজও দিতে পারে। রপ্তানিকারক স্বীয় পুঁজির অভাবে রপ্তানি পণ্য উৎপাদন, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন ভাতা, পরিবহন খরচ ইত্যাদি ব্যয়ভার নির্বাহের অপরাগ হয়ে ব্যাংকের নিকট নগদ আর্থিক সহযোগিতার জন্য আবেদন করে। ব্যাংক গ্রাহকের একান্ত অনুরোধে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তি বন্ধক রেখে কর্জা হাসানা হিসাবে নগদ অর্থ প্রদান করতে পারে। এক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে কোনো মুনাফা আদায় করতে পারবে না। তবে ব্যাংক যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠান এবং কর্জা হাসানা প্রদানের ক্ষেত্রে ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে এই কাজে শ্রম দিতে হয়, তাই ব্যাংক রপ্তানিকারক নিকট পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিশেষ ফি আদায় করতে পারে আর কি। খরচ দিলেও ফি আদায় করতে পারে। শ্রমিক তাদের শ্রম দিবে, একটা ফি আছে না, ওইটা হিসাবে একটা আদায় করতে পারে আর কি। রপ্তানিকারক এই অর্থ দিয়ে রপ্তানি পণ্য উৎপাদন করে বিদেশি রপ্তানি করবে। অতঃপর রপ্তানি পণ্যের মূল্য পেমেন্ট পেয়ে রপ্তানিকারক ব্যাংকের ঋণ পরিশোধ করে দিবে। আচ্ছা, তো এই ছিল 4টা পদ্ধতি আর কি। তো উপরে যে 4টা পদ্ধতি বললো, শেষেরটা ছিল করজ আর কি, বায়ে মুশারাকা, মুদারাবা এবং বায়ে মুয়াজ্জাল আর কি, বায়ে সালাম। তো এই পদ্ধতিগুলো এবং করজ, এই সিস্টেমগুলো অবলম্বন করে রপ্তানিকারক যদি তার, মনে করেন আপনি রপ্তানিকারক বাহিরের দেশ থেকে কিছু আমদানি করবেন, রপ্তানি করবেন বাহিরের দেশে, কিন্তু আপনার খরচ নাই বা আপনার কাছে ওইরকম টাকা পয়সা নাই রপ্তানি করার মতো, তখন বলতেছে ব্যাংকের ধারস্থ হয়ে আপনি এই কাজগুলো চালিয়ে নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন, ফরেন বিল পারচেস নীতিমালা পদ্ধতি আর কি। তো ফরেন বিল পারচেস এটা আসলে কাকে বলে, এটা আমরা আগে একটু জানি। এটা হচ্ছে মানে একটা ব্যাংকিং কার্যক্রম, যেখানে একটি ব্যাংক আমদানিকারক বা রপ্তানিকারকের কাছে থাকা বিদেশি বিল বা ডকুমেন্টারি বিল কিনে নেয়। এটি সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে হয়। ফরেন বিল পারচেস বলতে বোঝায় যখন একটি ব্যাংক তার গ্রাহকের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি বিল, এক্সপোর্ট বিল বা ড্রাফট আগাম অর্থের বিনিময়ে ক্রয় করে এবং রপ্তানিকারককে অর্থ প্রদান করে। বুঝতে পারছেন?
তো এখন বুঝতেই তো পারছেন ফরেন বিল পারচেজ কাকে বলে। তো রপ্তানিকারক তার এর বিপরীতে রপ্তানিযোগ্য নির্ধারিত পণ্য সামগ্রী ও কাঁচামাল উৎপাদন, ক্রয় ও জাহাজীকরণ করার সংক্রান্ত ডকুমেন্টস ব্যাংক দাখিল করে এবং রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্তির জন্য রপ্তানিকৃত পণ্যের বিরুদ্ধে ডকুমেন্টস বা বিল ক্রয় করার জন্য ব্যাংক আবেদন পেশ করে। মনে রাখতে হবে ইসলামী ব্যাংক টাকার জন্য বিক্রয় করে না এবং বরং পণ্যের ক্রয় বিক্রয় করে থাকে আর কি, টাকার ক্রয় বিক্রয় করে না ইসলামী ব্যাংক। ঠিক আছে। আর টাকাকে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ টাকার দ্বারা পণ্যের ক্রয় বিক্রয় বিনিময় করা হয়। তাই ইসলামী ব্যাংকসমূহ রপ্তানি সংক্রান্ত ডকুমেন্টস, রপ্তানিকৃত পণ্যের বিল ক্রয় করার ব্যাপারে বিলের আস্থা, অবস্থা, প্রকৃতির ধরন, নমুনা ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারে। যেমন সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীতে ব্যাংক রপ্তানি পূর্ববর্তী তহবিল নিয়োগ করেছে কিনা। ব্যাংক যদি কোনো বিনিয়োগ না করে থাকে তাহলে উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট বা জাহাজীকরণ করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস ব্যাংকে দাখিল করা হয়েছে কিনা। যদি শিপমেন্ট করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস দাখিল করা হয় তাহলে এক ধরনের পদ্ধতি গ্রহণ করা হবে। উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট, জাহাজীকরণ জাহাজীকরণ করার পূর্বেই যেরূপ ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা, সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীতে ব্যাংক যদি রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করে থাকে তাহলে দুইটা সুরত বলতেছে আর কি। উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট মানে জাহাজীকরণ আর কি, জাহাজে ভরার পূর্বে আর কি, করার পর লুট করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস ব্যাংকে দাখিল করা হলে এক ধরনের পদ্ধতি গ্রহণ করা হবে। উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট, জাহাজীকরণ করার পূর্বে যেরূপ ব্যবস্থা নেওয়া যায়। ডকুমেন্টস বিল এর উপর উল্লেখিত প্রত্যেকটি অবস্থার ইসলামী নীতিমালার ভিত্তিতে কি কি পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে কয়েকটা সূরত দিছে। সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীত ব্যাংকে রপ্তানি পূর্বে বিনিয়োগ করেনি এরূপ ডকুমেন্টস বিলস পারচেসকরণ পদ্ধতি। প্রথমে লেখছে সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের কাঁচামাল ক্রয় ও উৎপাদনের জন্য ব্যাংক রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করেনি, বরং রপ্তানিকারক সম্পূর্ণ নিজ খরচে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে রপ্তানি পণ্য উৎপাদন করেছে। এরূপ ক্ষেত্রে রপ্তানিকারক যদি পণ্য জাহাজীকরণ করার পর ব্যাংকের নিকট সংশ্লিষ্ট ডকুমেন্ট তথা বিল পারচেস করার জন্য আবেদন করে তাহলে ব্যাংক এক ধরনের পদ্ধতি অনুসরণ করতে পারে। আবার পণ্য জাহাজীকরণের পূর্বেই যদি ব্যাংকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে করা হয় তাহলে অন্য পদ্ধতি অনুসরণ করতে পারে। নিম্নকে আলোচনা করা হলো। প্রথমে দেখছে ব্যাংক বিনিয়োগ ব্যতীত উৎপাদিত পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পর ডকুমেন্টস ব্যাংকে দাখিল করা হলে গ্রাহক যদি দিতে বলছে নাকি খাতা নাম্বার কত নাম্বার পাইছে দেখার জন্য। আচ্ছা আমি দেখবো না, আমার দিয়ে যাবে মূল ইমতিহান। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, রপ্তানিকারক অর্থাৎ ব্যাংকের গ্রাহক যদি তার এক্সপোর্ট বা এলসি বা তার মাস্টার এর বিপরীতে তার ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে কোনো বিনিয়োগ সুবিধা গ্রহণ ব্যতীত সম্পূর্ণ নিজ খরচে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে রপ্তানিযোগ্য নির্ধারিত পণ্য সামগ্রী ক্রয় বা উৎপাদন করে জাহাজীকরণের পর রপ্তানি সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস ইসলামী ব্যাংক দাখিল করে এবং রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্তির জন্য ডকুমেন্ট তথা বিল করার জন্য ব্যাংকের নিকট আবেদন জানায় তাহলে এক্ষেত্রে ইসলামী ব্যাংক উল্লেখিত ডকুমেন্টস বা বিল পারচেস করতে পারে না। এক্ষেত্রে ডকুমেন্টসকে রপ্তানিকৃত মালামালের স্থলাভিষিক্ত ধরা যায় না, কেননা রপ্তানিকারক কর্তৃক পূর্বে মালামাল জাহাজীকরণের ফলে রপ্তানিকৃত মালামাল ব্যাংকের নিকট এখন আর হস্তান্তরযোগ্য নয় এবং এর
মালিকানাও রপ্তানিকারকের নেই। অথচ ইসলামী শরিয়ায় ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য বিক্রেতব্য মালামাল বিক্রেতার মালিকানায় থাকতে হবে এবং তা হস্তান্তরযোগ্য হতে হবে। ফলে এক ধরনের রপ্তানি আর ডকুমেন্টস বা বিল ইসলামী ব্যাংক ক্রয় করতে পারবে না আর কি। সুতরাং রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক জাহাজীকরণ হয়ে থাকলে ফরেন বিল পারচেজের ক্ষেত্রে ব্যাংক নিম্নের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারে। আচ্ছা, যদি আর কি শিপমেন্ট করে ফেলে আর কি, জাহাজে উঠায় ফেলে, তখন যদি এরকম কোনো পদ্ধতি না থাকে তখন নিচের যে কোনো একটার সিস্টেম করতে পারে। আচ্ছা, এর মধ্যে থেকে প্রথম একটা বলছে করজ, ঠিক আছে? তো করজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে যে করজ কিভাবে। দেখেন, বলতেছে যে ব্যাংক রপ্তানিকারককে তার বিলের বিপরীতে বিল অ্যামাউন্ট এর চেয়ে তুলনামূলক কম পরিমাণ খরচ হিসেবে প্রদান করবে। এ বিষয়ে ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হবে। অর্থের নিরাপত্তা ও বিশ্বস্ততার জন্য প্রয়োজনে ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে জায়গা জমি, দালাল কোটা ইত্যাদি স্থাবর সম্পত্তি জামানত হিসাবে গ্রহণ করবে। অতঃপর ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি ওকালতনামা স্বাক্ষরিত হবে। ওকালতনামায় রপ্তানিকারক ব্যাংকে রপ্তানিকৃত পণ্যের মূল্য সংগ্রহের জন্য উকিল নিযুক্ত করবে। ওকালতনামার শর্ত অনুযায়ী ব্যাংক ও রপ্তানিকৃত পণ্যের মূল্য সংগ্রহের জন্য রপ্তানিকারকের উকিল হিসাবে দায়িত্ব পালন করবে। অতঃপর ব্যাংক রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ডকুমেন্টস বিদেশস্থ আমদানিকারকের ব্যাংকে প্রেরণ করবে। ডকুমেন্টস এ রপ্তানিকারকের নাম, ঠিকানা এবং উকিল তথা ব্যাংকের নাম ঠিকানাও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অতঃপর ব্যাংক রপ্তানি পণ্যের মূল্য পাওয়ার পর তা করজ হিসাবে দেওয়া পূর্বের টাকা কর্তন করে বাকি অর্থ রপ্তানিকারক ফেরত দিবে। করজ হিসাবে দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হলে ব্যাংক করজের বিপরীতে রপ্তানিকারকের নিকট হতে কোনো মুনাফা আদায় করতে পারবে না। চার্জ দিতে পারবে আর কি, এক্সটার্নাল যে খরচগুলো আছে ওগুলো। কারণ করজের ক্ষেত্রে চুক্তি মোতাবেক অতিরিক্ত কিছু আদায় করা হলে তা সুদ হবে। তবে ব্যাংক যেহেতু রপ্তানিকারকের পক্ষে উকিল হিসেবে গুরুদায়িত্ব পালন করবে এবং এর জন্য ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নিযুক্ত হয় এবং বিবিধ খরচ বহন করতে হয়, ক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারকের সাথে সংশ্লিষ্ট যদি কিছু খরচ বহন করতে হয় আর কি, এই ক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারকের সাথে পারস্পরিক আলোচনা ভিত্তিতে নির্ধারিত হারে একটি বিশেষ ফি আদায় করতে পারে। এই ফি থেকে ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য প্রশাসনিক খরচ নির্বাহ করবে। অতিরিক্ত যদি কিছু থাকে তা চুক্তি মোতাবেক ব্যাংকের মুনাফা খাতে জমা হবে। এছাড়া বিলের বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় মূল্যের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করবে। আচ্ছা, এরপর আরেকটা দিচ্ছে কালেকশন ভিত্তিক। আচ্ছা, এরপরে দেখি, এখানে তো অনেকগুলো দিছে, একটার ভিতরে অনেকগুলো চলে আসছে। সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের পদ্ধতি, 2 নাম্বার আবার দিছে খরচ, কালেকশন ভিত্তিক। তারপরে আপনার ইনল্যান্ড বিল পারচেস বিশেষ পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, 2 নাম্বার খরচের পদ্ধতি তো পড়লামই। তারপরে দিচ্ছে কালেকশন ভিত্তিক পদ্ধতি আর কি। তো কোনো ব্যাংক কোনো খরচ ঋণ না দিয়ে রপ্তানিকারক যদি সম্মত হয় রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির জন্য কালেকশন বেসিস ডকুমেন্টস বিদেশিস্থ আমদানিকারকের নিকট হতে তার ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে পারে। এক্ষেত্রে ব্যাংক নির্ধারিত হারে সার্ভিস আদায় করবে। সুতরাং মালামাল জাহাজীকরণের পর রপ্তানিকারক সংশ্লিষ্ট ডকুমেন্টস বা বিলস ব্যাংকে দাখিল করে ব্যাংক তা
পারচেস করতে পারে না। এমত অবস্থায় মালামাল জাহাজীকরণের পূর্বে ব্যাংক ও রপ্তানিকারক পারস্পর আলোচনার ভিত্তিতে মালামাল শিপমেন্ট করে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা যায়। একটা এখানে দিচ্ছে দেখেন, যে রপ্তানি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় উৎপাদনের জন্য রপ্তানিকারক অনুরোধে ব্যাংক যদি বাই সালাম পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে, তাহলে ব্যাংক রপ্তানি পণ্য নির্ধারিত মূল্যে ক্রয় করার শর্তে রপ্তানিকারককে অগ্রিম মূল্য পরিশোধ করবে। আচ্ছা, কিংবা রপ্তানি পণ্য উৎপাদন রপ্তানিকরণের জন্য মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করবে, কিংবা ব্যাক টু ব্যাক খুলে থাকে, কিংবা শরীয়তসম্মত অন্য কোনো পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে, তাহলে রপ্তানি পণ্য উৎপাদনের পর ব্যাংক কর্তৃক বিনিয়োগ পদ্ধতি ও পরিমাণ অনুযায়ী রপ্তানি পণ্যের সম্পূর্ণ আংশিক বা পরিমাণের মালিক হয় ব্যাংক। সুতরাং রপ্তানি পণ্য উৎপাদনের পর তার জাহাজীকরণের পূর্বে রপ্তানিকারক তা উৎপাদিত রপ্তানি পণ্যের ব্যাংকের অংশের পরিমাণের মালামাল ব্যাংকের মালিকানা হস্তান্তর করবে এবং ব্যাংকের যে কোনো প্রতিনিধি মালামাল বুঝে নিবে। এতে ব্যাংকের বিনিয়োগকৃত অংশের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে। বায়া সালাম পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক যেহেতু রপ্তানি পণ্যের সম্পূর্ণ বা আংশিক পণ্য ক্রয় বাবদ অগ্রিম মূল্য প্রদান করেছে, সুতরাং রপ্তানি পণ্য উৎপাদনের পর বিনিয়োগ পরিমাণ অনুযায়ী রপ্তানি পণ্যের সম্পূর্ণ বা আংশিক রপ্তানিকারকের ব্যাংকের নিকট হস্তান্তরের মাধ্যমে ক্রয় বিক্রয় চুক্তি কার্যকর করবে এবং মালের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে, যেহেতু এটা বায়া সালাম পদ্ধতিতে লেনদেনটা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন, কাজেই সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীতে ব্যাংক যদি রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করে থাকে, তাহলে রপ্তানি পণ্য উৎপাদনের পর গ্রাহক কর্তৃক জাহাজীকরণ করে ব্যাংকের নিকট ডকুমেন্টস বা বিলস পারচেস পদ্ধতি অনুসরণ না করে, বরং জাহাজীকরণের পূর্বে রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির জন্য রপ্তানিকারক ব্যাংকের নিকট মালামাল বিক্রয় করে তার বিপরীত মূল্য পরিশোধ বা প্রয়োজনীয় অর্থ প্রদানের জন্য আবেদন করবে, তবে এক্ষেত্রে ব্যাংক সমস্ত রপ্তানি পণ্য ক্রয় করতে পারবে না। কেন? কারণ রপ্তানি পণ্যের ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি ও পরিমাণ অনুসারে ব্যাংকের সম্পূর্ণ বা আংশিক মালিকানা রয়েছে। কাজেই ব্যাংক কর্তৃক সমস্ত মালামাল ক্রয় করা হলে তা হবে নিজের মাল নিজেই ক্রয় করা, কারণ সে তো বায়া সালাম পদ্ধতিতে একবার ক্রয় করেই নিচ্ছে। এখন আবার গ্রাহককে দিতে চাইলে কি নিজের মাল নিজে ক্রয় করে গ্রাহককে দিবে? না, এমন না, বরং গ্রাহক যতটুকু পরিশোধ করতে পারবে টাকা, ততটুকু দিয়ে সে তার মালামাল নিবে বলতেছে। অথচ ইসলামী শরিয়ায় একই মালের দুইবার ক্রয় বিক্রয় হতে পারে না, নিজের মাল আর কি। তবে এক্ষেত্রে ব্যাংক কেবলমাত্র রপ্তানিকারক অংশ নির্ধারিত মূল্যে ক্রয় করে নিবে। রপ্তানিকারকের থেকে পক্ষ থেকে ক্রয় করতে পারে, ওটা আলাদা হিসাব। রপ্তানিকারকও তার অংশের মালিকানা ব্যাংকের নিকট হস্তান্তর করবে, এতে সমস্ত মালামালের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে। ক্রয় বিক্রয়ের পদ্ধতি ও শর্ত অনুযায়ী ব্যাংক রপ্তানিকারকের অংশের অংশ নির্ধারিত মূল্য ক্রয় করে দিবে, এতে সমস্ত মালামালের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে। ক্রয় বিক্রয়ের পদ্ধতি ও শর্ত অনুযায়ী ব্যাংক রপ্তানিকারকের অংশের মালের মূল্য সম্পূর্ণ কিংবা আংশিক পরিশোধ করবে। ব্যাংক অবশ্যই রপ্তানি মূল্যের চেয়ে কম মালের মূল্য সম্পূর্ণ কিংবা আংশিক পরিশোধ করবে। ব্যাংক অবশ্যই রপ্তানি মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয় করবে, যাতে রপ্তানি করে ব্যাংকেরও লাভ হয়। বায়ে মুআজ্জাল পদ্ধতিতে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য ব্যাংক কাঁচামাল সরবরাহ করে থাকলে ব্যাংক সমস্ত রপ্তানি পণ্য নির্ধারিত মূল্যে ক্রয় বিক্রয় করে নিতে পারবে। এভাবে ব্যাংক ডকুমেন্টস পারচেসের পরিবর্তে এখানে আসলে আলোচনাটা অনেক বড় করে ফেলছে, বুঝতে পারছেন? এটা আর সংক্ষেপে মূল কথা কিন্তু চলে আসছে। দশ 15 মিনিট তো মূল আলোচনা এখানে চলেই আসছে, তারপরে মনে করেন অনেকগুলো এক্সট্রা কথা নিয়ে আসছে আর কি, বিস্তারিত স্রোত সংক্ষেপে নিয়ে আসতো না করে বিস্তারিত একদম আলোচনা, ওহেতুক কিছু আলোচনা নিয়ে আসছে, বুঝার জন্যই নিয়ে আসা হয়েছে মূলত। আচ্ছা, এরপরে ওই উকালতনামা যেটা স্বাক্ষর করা বাকি ছিল, ওটাতে স্বাক্ষর করবে যতটুকু লেনদেন হয়েছে ওই অনুযায়ী আর কি। ইনল্যান্ড বিল পারচেস, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা লেনদেন আর কি। তো ইনশাল্লাহ আচ্ছা এতটুকু থাক, এটা আগামী সবকে হবে এখান থেকে।
ইনল্যান্ড বিল পারচেস। একটি ব্যাংক দেশের অভ্যন্তরে লেনদেনের জন্য তৈরি বিল অফ এক্সচেঞ্জ বা ডকুমেন্টারি বিল কিনে নেয়। এটি সাধারণত দেশের অভ্যন্তরীণ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে ইনল্যান্ড বিল পারচেস কাকে বলা হয়? এটা বলতেছে যে ইনল্যান্ড বিল পারচেস বলতে বোঝায় যখন একটি ব্যাংক দেশের অভ্যন্তরে ব্যবসায়িক লেনদেনের জন্য রপ্তানিকারক বা বিক্রেতার কাছ থেকে বিল ক্রয় করে এবং আগাম অর্থ প্রদান করে। ঠিক আছে। ও আচ্ছা, যাই হোক, তো আজকে থাকুক এ পর্যন্তই। মাত্র 2 জন আসছেন। বাকিটা আমি পরবর্তী দরসে পড়ায় দিব না। একটু আবার খারাপ লাগতেছে আজকে, বুঝতেছি না কিছু। আচ্ছা, আপনারা যারা আসছেন আমি হাজিরা দিয়ে দিতেছি, সমস্যা নাই। পেট ব্যথা করতেছে। আজকে হচ্ছে আপনার 83 নম্বর দরস আর কি। যে পরীক্ষা কবে? পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে ইনশাল্লাহ। কয় তারিখের মধ্যে হতে পারে? এখনো নিশ্চিত বলা যাইতেছে না, মানে পরিস্থিতির উপর ডিপেন্ড করে আর কি। মাঝামাঝি মাঝামাঝি আশা করি মাঝামাঝি হবে, বা আরো শুরুর দিকে হয়ে যেতে পারে, বলা যায় না। বাকি ফেব্রুয়ারিতে তারপর হবে। আমাদের ফেব্রুয়ারিতে হবে, এটাই তো সব জায়গায় ফেব্রুয়ারিতেই হবে। জি। তারপর আমাদের করণীয় কি, আমরা কি ওখানে গিয়ে পরীক্ষা দেবো নাকি এখানে পরীক্ষা দিয়ে তারপর খাতা পাঠিয়ে দেবো? ওখানেই দিবেন পরীক্ষা, সমস্যা নেই, আপনাদের নিজস্ব যেখানে আছেন ওখান থেকে দিবেন। তবে খাতাগুলো আর কি কুরিয়ার করে পাঠায় দেওয়া লাগবে। একবার অরিজিনালটা? হ্যাঁ হ্যাঁ, যেটাতে লিখবেন ওইটা পাঠায় দিতে হবে। পাঠায় দিলে দেখা গেছে তারপরে আর কি আমরা ওই সিস্টেম করে নাম্বার দিতে পারবো। এরপরে বাকি কার্যক্রম হবে ইনশাল্লাহ। খাতা সরাসরি দেখে এরপরে যারা খাতা দিবে না ওদের নিয়ে মনে করেন এক্সট্রা কোনো চাপও নাই, যেহেতু আগেই ঘোষণা দেওয়া হয়েছে এই জন্য তারপর চাপ আমাদের আসতে হবে না মাদ্রাসা এমনি এর জন্য? দেখি আমরা ব্যবস্থা করতেছি। সরাসরি আসার প্ল্যান আছে, সরাসরি আমরা ইয়াতে অনুষ্ঠান করব আর কি। আমরা ছাত্র ভাই যারা আছে একটু পরিচিত হইলাম সরাসরি। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাদের এরকম প্ল্যান বাড়িতে আছে। একদিন থাকার ব্যবস্থা করলেন। হুম হুম হুম। গত বছর আমাদের একটু লেট হয়ে গেছিল, ঠিক আছে, রমজানের কাছাকাছি আইসে পড়ছে তো কার্যক্রম গুছায় নিতে একটু সময় কম ছিল হাতে, যার কারণে আমরা শেষ করতে পারি নাই। তো এই জন্য গত বছরের যাদের সবার নাম্বার আমাদের কাছে অবশ্য আছে। আমরা একটা সময়ে সবাইকে, আবার যেহেতু আমরা বড়ভাবে কোনো কিছু করি না এই জন্য সবাইকে আবার একসাথে ডেকে নিব। বিগত 2 বছরের যারা ছিল সবাইকে একসাথে আমরা আর কি ডাকবো। তো দেখা যাক, দোয়া করতে থাকেন কতটুকু আগানো যাবে আর কি।
সরাসরি ইয়ার ক্ষেত্রে দেখা গেছে একটু খরচটা একটু বেশি, বুঝতে পারছেন? গত বছরও দেখা গেছে এক হিসাবে স্টুডেন্ট কিছু কম ছিল এই বছরের তুলনায়, যার কারণে সবাইকে বলছিলাম, তো অনেকে এবার রাজি হয়, অনেকে হয় না। তো সব মিলাইয়া পরে শেষ পর্যন্ত আর হয় নাই। দেখা গেছে মনে করেন এটা কখন করা যায়, নিয়মিত পিছনের সমস্ত বকেয়া টকেয়া সবকিছু পরিশোধ থাকলে বছর শেষে একটা অনুষ্ঠান ফি আছে, একদম মিনিমাম, একদম না হইলেও সর্বনিম্ন ২,০০০ টাকা, ঠিক আছে, শুধু অনুষ্ঠান বাবদ। ঠিক আছে, যদি আর কি প্রোগ্রাম সরাসরি আমরা ইয়াতে করি, মানে ফিল্ডে আর কি, তখন আমাদের, কারণ তখন খরচের হিসাবটা অনেক বেশি, মেহমানদের থেকে শুরু করে মেহমান টেহমান আসা, তাদের সমস্ত সব কিছু মিলে খরচটা প্রচুর পরিমাণে বেশি। তো দেখা গেছে মনে করেন যারা নিয়মিত বেতন দিয়ে আসতেছে বা সবকিছু, তাদের জন্য তো, তারা তো অবশ্যই চাইবে যে আমরা সরাসরি করি। আর যারা মনে করেন দেখা গেছে তেমন কোনো নামগন্ধ নাই, কোনো রকম নাম কস্তে আছে, তারা চাইবে যে আর এই সরাসরি করার দরকার নাই, কোনো রকম আমরা আমাদের সনদটা পাইলেই হয়েছে। তো এই জন্য সবার ভিতরে যদি ঐক্যতা না থাকে তখন আর কি দেখা গেছে সমস্যা। সবাই মত দিলে বা সবাই মানে সমস্ত টাকা পয়সা সবকিছু ক্লিয়ার করে নিলে তখন দেখা গেছে আপনার সবকিছু সহজ হয় আর কি। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ইনশাআল্লাহ পরিস্থিতি দেখি কোন দিকে যায়, দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আমার একটু পেট ব্যথা করতেছে হঠাৎ করে, কি জন্য যাদের বুঝতেছি কোনো না। টাইম নাই, হ্যাঁ যাদের বলেন। হুম, বলেন, বলেন, সমস্যা নেই। বলেন কি বলতে চাইতেছিলেন, যাদের কোনো, আপনার কথা তো আসতেছে না, শুনতেছি না। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।